অকৃষি প্রজাস্বত্ব আইনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 3 প্রজাগণ। অর্থাৎ আমরা পূর্বের পর্বগুলোতে দেখেছি অকৃষি প্রজাস্বত্ব আইনের ইন্ট্রোডাক্টরি যে বিষয়টি এবং বিভিন্ন রকমের সংজ্ঞা দেখেছি এবং অকৃষি প্রজাস্বত্ব আইনটা কোন কোন ক্ষেত্রে কোন কোন উদ্দেশ্যে অকৃষি জমিগুলো দখলে রাখতে পারে আমরা 4 ধারায় দেখেছি। এবং আজকের 6 ধারায় যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব সেটা হচ্ছে অকৃষি জমি ব্যবহারের পদ্ধতি। অর্থাৎ আপনি একটি অকৃষি জমি কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবেন, কীভাবে ব্যবহার করতে পারবেন। আমরা নিশ্চয়ই দেখেছি যে 4 নম্বর ধারায় দেখেছি অকৃষি জমি কোন কোন উদ্দেশ্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো, যেমন আবাসিকতা বা বসতবাড়ির লক্ষ্যে আমরা দেখেছি, শিল্পদ্রব্য উৎপাদন বা ব্যবসায়িক লক্ষ্যে দেখেছি এবং আরেকটা দেখেছি ধর্মীয় উদ্দেশ্যে। তাহলে এখন এই 3 উদ্দেশ্যে জমিগুলো আমাদের দখলে রাখলাম। দখলে রাখলেই হলো, তখন জমিগুলো আমরা কীভাবে ব্যবহার করব। জমিগুলো কিভাবে ব্যবহার করব সেই ব্যবহারের পদ্ধতিটাই সাধারণত এই 6 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে। তার মানে অকৃষি জমি কোন পার্সপেক্টিভে ব্যবহার করব সেটা বলা হয়েছে। এখন প্রথমেই কথা হচ্ছে যে অকৃষি আইনের সাথে সাংঘর্ষিক এমন যে কোনো রকমের কাজ ব্যতীত আমরা যে কোনো উদ্দেশ্যে অকৃষি জমি ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে এই কথাটা কিন্তু 4 ধারায় বলে দেওয়া আছে যে 4 ধারার যে বিধান, এই 4 ধারার বিধান অনুযায়ী আমরা কি ধরবো, অকৃষি জমিটা ব্যবহার করব। অবশ্যই বসতবাড়ি বা আবাসিকতার লক্ষ্যে হতে হবে, নতুবা ধর্মীয় উদ্দেশ্যে হতে হবে, নতুবা শিল্পদ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে হতে হবে। এখন অকৃষি জমি ব্যবহার করার ক্ষেত্রে 2 ধরনের প্রজাকে আমরা দেখব। কয় ধরনের প্রজা দেখব? যে অকৃষি জমি ব্যবহার হবে 2 ধরনের প্রজার মাধ্যমে। আমরা তো কি দেখলাম যে 1949 সালে আইনটি তৈরি করা হলো। তাহলে এখন অকৃষি জমিগুলো যে কোনো প্রজা পেল, কিভাবে পেল, তার প্রজাস্বত্বটা কীভাবে তৈরি করা হলো, কাকে কোন অধিকারগুলো দেওয়া হবে, তা আমরা 2 ধরনের প্রজা পাবো। একটা ধরতে পারেন যে পার্মানেন্ট প্রজা, যাকে আমরা কোনোভাবে উচ্ছেদ করতে পারবো না, যে একদম পার্মানেন্ট প্রজা বা স্থায়ী মালিক যিনি, তিনি এক প্রকারের প্রজা। আরেকজন হচ্ছে কি, যে অস্থায়ী প্রজা, যে তাকে চাইলেই সরকার যে কোনো সময় কি করতে পারবে, উচ্ছেদ করতে পারবে। তাহলে এই 2 ধরনের প্রজাটাই প্রথম ধরনের যে প্রজা, এই প্রথম ধরনের প্রজা সম্পর্কে বলা হয়েছে 7 এবং 8 ধারার মধ্যে। কয় ধারা? 7 ধারা এবং 8 ধারার মধ্যে। এখন তাহলে 7 ধারা এবং 8 ধারাটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই ধারাগুলোর মধ্যে বলেছে যে 2 ধরনের প্রজা হবে। তাহলে এক ধরনের প্রজা হচ্ছে কি, প্রথম এক ধরনের প্রজা 12 বছরের বেশি সময় ধরে অকৃষি জমি যে কোনো উপায়ে দখল করে রেখেছে। ফ্যাক্ট একটা কি ফ্যাক্ট, যে 2 ধরনের প্রজা হবে। তার মধ্যে এক ধরনের প্রজা হচ্ছে 12 বছরের বেশি সময় ধরে কোনো অকৃষি জমি দখলে রাখবে। এটাই হবে প্রকৃতপক্ষে স্থায়ী প্রজা। কি প্রজা? এটাই হবে স্থায়ী প্রজা। ওকে, আর একটা হবে 12 বছরের কম সময়, সেটা আমরা পরে আসতেছি। দেখুন 12 বছরের বেশি সময় ধরে অকৃষি জমি যিনি দখলে রাখবেন তিনি কিভাবে ব্যবহার করবেন। তাহলে আমরা এটা কি বলছি, ব্যবহার পদ্ধতি, অকৃষি জমি ব্যবহার পদ্ধতি। তার মানে যে প্রজাটা 12 বছরের বেশি সময় ধরে অকৃষি জমি দখলের মধ্যে রাখতেছে, তাহলে তিনি কীভাবে ব্যবহার করতে পারবে? তিনি তো স্থায়ী প্রজা, তার কী কী অধিকারগুলো থাকবে? সরকার চাইলে তো তাকে কী করতে পারবে না, উচ্ছেদ করতে পারবে না। এখন তিনি ব্যবহার করতে পারেন তার জমিতে যে কোনো প্রকার পাকা কাঠামো নির্মাণ করতে পারবেন। কি করতে পারবেন? যে কোনো পাকা কাঠামো নির্মাণ সহ বা যে কোনো ধরনের গৃহাদি নির্মাণ করতে পারবেন। মসজিদ, মন্দির, যে কোনো প্রকার উপাসনালয় নির্মাণ করতে পারবেন। পুকুর খনন করতে পারবেন। তারপর কী করতে পারেন? কোনো বৃক্ষাদি রোপণ, তাদের ফল ফুল আহরণ এবং কোনো বৃক্ষ কর্তন বা বিক্রয় করতে পারবেন। তার মানে সবই পারবেন। তাহলে একজন স্থায়ী প্রজা যিনি 12 বছরের অধিক সময় ধরে অকৃষি জমি দখলে রাখছেন, তিনি হচ্ছে সবগুলো কাজ করতে পারেন। পাকা কাঠামো নির্মাণ হোক, মসজিদ মন্দির, পুকুর খনন, যে কোনো বৃক্ষাদি রোপণ, যদি তিনি সেখানে বৃক্ষ রোপণ করেন, ফল ভোগ করতে পারবেন, বৃক্ষটা কাটতে পারবেন, সেটা বিক্রি করতে পারবেন। তার মানে তার অধিকার একদম স্থায়ী, কোনো শেষ নেই, এমন কোনো কাজ নেই তিনি সেখানে করতে পারবেন না। ওকে, আর দ্বিতীয় প্রজাটা কি বলবো? দ্বিতীয় প্রজার বিষয়টা বলা আছে 9 ধারায়। দ্বিতীয় প্রজার বিষয় বলা আছে কয় ধারায়? 9 ধারায়। 9 ধারায় বলেছে, আমি আগে বললাম যে 1 বছরের বেশি সময় ধরে কোনো অকৃষি জমি দখলে রাখছে, 1 বছরের বেশি সময়, আর 12 বছরকার কম সময়। তার মানে প্রজার শ্রেণী আমরা কয়টা পেলাম? 2টা। একটা 1 বছরকার বেশি সময়, 12 বছরের কম 1, আর 2 আরেকটা হচ্ছে 12 বছরের বেশি সময়। তাহলে 12 বছরের বেশি সময় যিনি দখলে আছেন স্থায়ী প্রজা, তার ব্যবহারগুলো হচ্ছে এইগুলো ব্যবহার, এভাবে ব্যবহার করতে পারবেন। আর
1 বছরকার বেশি সময় এবং 12 বছরকার কম সময় তিনি ব্যবহার করতে পারবেন। ব্যবহার পদ্ধতিটা হয়েছে ইনার থেকে একটু ভিন্ন, অর্থাৎ স্থায়ী প্রজাত থেকে এই অস্থায়ী প্রজাতটাকে আমরা ধরতে পারি। ইনার ব্যবহার পদ্ধতি কিন্তু একটু ভিন্ন। কি দেখো, পাখা কাঠামো ব্যতীত যে কোনো কাঠামো তৈরি, তার মানে উপরে ইনি পাখা কাঠামো নির্মাণ করতে পারবেন, এখানে পাখা কাঠামো নির্মাণ করতে পারবেন, কিন্তু এখানে বললো কি পাখা কাঠামো ব্যতীত, মানে পাখা কাঠামো নির্মাণ করতে পারবেন না। ওকে, 2 নাম্বার। উপরে ছিল পুকুর খনন করতে পারবেন, কিন্তু এখানে পুকুর খনন করতে পারবেন না। 3 নাম্বার, মসজিদ মন্দির গির্জা উপাসনালয় তৈরি করতে পারবেন, কিন্তু ইনি মসজিদ মন্দির গির্জা উপাসনালয় তৈরি করতে পারবেন না। কিন্তু বৃক্ষরোপণ, যে কোনো ফল কর্তন, ফুল ফল উৎপাদন ইত্যাদি ভোগ দখল করতে পারবেন, অর্থাৎ কর্তন করতে পারবেন, গাছের কাঠ ব্যবহার করতে পারবেন। তার মানে ইনি কিন্তু স্থায়ী কোনো প্রজা না, ইনি অস্থায়ী প্রজা ধরতে পারি। তার মানে ইনার পাকা কাঠামো নির্মাণ করার অধিকার নাই, মসজিদ মন্দির ইত্যাদি ধর্মীয় উপাসনালয় তৈরি করতে পারবে না, পুকুর খনন করতে পারবে না। তো এইগুলো গেল দুটোর মধ্যে পার্থক্য। তো এখন আমরা তো বুঝতে পারলাম যে অকৃষি জমিগুলো কিভাবে ব্যবহার করা হয়। মেনলি অকৃষি জমিগুলো 2 ধরনের প্রজা ব্যবহার করে। এক ধরনের প্রজা আছে 12 বছরের অধিক সময় ধরে যিনি দখলে রেখেছেন 7 ধারা অনুযায়ী, তিনি স্থায়ী প্রজা। আর 9 ধারা অনুযায়ী ইনি হচ্ছেন অস্থায়ী প্রজা। অস্থায়ী প্রজা মানে কি হচ্ছে, যে ইনি হচ্ছেন কোনো প্রকারে ব্যবহার এমনভাবে করতে পারবেন না, পাকা কাঠামো নির্মাণ করতে পারবেন না, অর্থাৎ যে কোনো কাঁচা কাঠামো ঘর তৈরি করতে পারবেন, এতটুকুই পার্থক্য। যাই হোক, এখন 7 ধারাটি একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ধারার মধ্যে আমরা দেখব যে এই যে প্রজাসত্বগুলো, যে একজনকার কাছে অকৃষি জমিগুলো কিভাবে গেল। কৃষি জমি তো আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণে প্রজাসত্ব আইনে দেখেছি যে এখানে জমিদারদের কাছ থেকে নিয়েছিল, এবং জমিদাররা যখন জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করা হলো, তারপর সরকার সরাসরি তাদের জমিগুলো দিয়েছে। ওটা হচ্ছে কৃষি জমির প্রজাসত্ব কীভাবে আসলো। কিন্তু অকৃষি জমির প্রজাসত্বগুলো কীভাবে আসলো সেটা তো আমাদের জানা দরকার। 7 ধারায় বলা হয়েছে অকৃষি জমির প্রজাসত্বের কথা। 7 ধারায় অকৃষি জমির প্রজাসত্ব। ওকে, অকৃষি জমির প্রজাসত্বগুলো কয়েকভাবে সৃষ্টি হয়েছে, এখানে কয়েকটা ভাগই দেওয়া আছে। দেখেন, প্রথমে বলি সম্পত্তি হস্তান্তর আইন। আমরা এখন এটা জানার জন্য সম্পত্তি হস্তান্তর আইনে একটু যাব। 1882 সালের সম্পত্তি হস্তান্তরণ কার্যকর হওয়ার আগে ভূস্বত্বাধিকারী ও প্রজার মধ্যাকার সম্পাদিত লিজ চুক্তি ব্যতীত কোনো চুক্তি। সম্পত্তি হস্তান্তর আইন হয়েছে কত সালে? 1882 সালে। তো এই 1882 সালের আগে যদি ভূস্বামী, বা এই ভূস্বামী বলতে জমিদারদের বোঝানো হয়েছে, এই জমিদারদের কাছ থেকে কোনো প্রকারের লিজ ছাড়া, কোনো অকৃষি প্রজা এই জমিগুলোকে কি করে দখল করে রাখে। কোনো প্রকার লিজ ছাড়াই জমিগুলো কী করে রাখছে, দখল করে রাখতেছে। তার মানে এখানে কোনো প্রকারের সম্পর্ক নাই জমিদারের সাথে। ওকে, দ্বিতীয় নাম্বার কি বলছে, তাহলে এইভাবে পেতে পারে। দ্বিতীয় নাম্বার, সম্পত্তি হস্তান্তর আইন 1882 সালে কার্যকর হওয়ার পর, তাহলে প্রথমটা ছিল কার্যকর হওয়ার আগে, কোনো প্রকারের লিজ ছাড়া জমিদারদের কাছ থেকে লিজ নেওয়া ব্যতীত যে কোনো ব্যক্তি যেভাবে দখল করে রেখেছে, এটা একটা। 2 নম্বর, এখন কার্যকর হওয়ার পরে যে কোনো প্রকার লিখিত লিজের মাধ্যমে নিয়েছে। কার কাছ থেকে? এই জমিদারদের কাছ থেকে লিজের মাধ্যমে নিয়েছে। ধরেন জমিদারদের কাছ থেকে লিজের মাধ্যমে নিয়েছে, কিন্তু 12 বছরের অধিক সময় ধরে সেটা ব্যবহার করতেছে। কি করতেছে? 12 বছরের অধিক সময় ধরে ব্যবহার করে আসতেছে। তাহলে এটা এক প্রকার হতে পারে। দ্বিতীয় নাম্বার, কোনো লিজের মাধ্যমে জমিদারদের কাছ থেকে কোনো ভূমি নিয়েছে, কিন্তু লিজের মধ্যে কোনো শর্ত টর্ত কোনো কিছু বলা নেই, কিন্তু 12 বছর যাবত এই জমিগুলো কি করতেছে, 12 বছরের অধিক সময় ধরে জমিগুলো দখলে আছে। তার মানে মেইন কথা কিন্তু বারবার আসতেছে যে একটা জমি 12 বছর ধরে দখলে আছে কি না। যদি বেশি দখলে থাকে তাহলে তিনি স্থায়ী প্রজা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, 4 নম্বর বলছে নির্দিষ্ট সময়ের জন্য লিজ নিয়েছে, কিন্তু লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর অনুদ্ধ 12 বছর অতিক্রান্ত হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য লিজ নিয়েছে, লিজের মেয়াদ অতিক্রান্ত হয়েছে, কিন্তু তারপরেও উনি জমি দখলে রেখেছেন এবং 12 বছর অতিক্রম হয়েছে এই দখলের তার থাকা অবস্থা, সেক্ষেত্রেও কিন্তু এই প্রজাসত্বটা তৈরি হতে পারে। এবং আরেকটা বলছে যে নির্দিষ্ট লিজ মোতাবেক কোনো ভূস্বামী প্রজাকে পাকা কাঠামো প্রদান করার অনুমতি দেয়। তার মানে জমিদারদের কাছ থেকে কেউ যদি কোনো ভূমি নেয় এবং জমিদার বলে আপনি এখানে পাকা বাড়ি তৈরি করতে পারেন, তাহলে তিনিও সেখানকার স্থায়ী প্রজা হয়ে যাবেন, অর্থাৎ তার একটা প্রজাসত্ব তৈরি করা হবে। তার কাছ থেকে কিন্তু চাইলেই আর ওই জমি ছিনিয়ে নেওয়া যাবে না, মেয়াদ অতিক্রান্ত হওয়ার পূর্বে যদি পাকা কাঠামো নির্মাণ করে। ওকে,
মেয়াদ শেষ হওয়ার পরও যদি প্রজা দখল বজায় রাখার ক্ষেত্রে ভূস্বত্বাধিকারী মৌন সম্মতি থাকে, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে, দখলে রাখছে, কোনো বাধা দিচ্ছে না, মৌন সম্মতি আছে, তাহলে কি আমরা ধরে নেব যে প্রজাস্বত্বটা সৃষ্টি হয়েছে। খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। তাহলে 7 ধারার মধ্যে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে অকৃষি প্রজা যদি তার দখলে থাকা অকৃষি জমি স্বার্থ কোনো রকম উইল করা ছাড়া মৃত্যুবরণ করে, তাহলে উক্ত স্বার্থ উত্তরাধিকারে বরাবর ন্যস্ত হবে। তার মানে অকৃষি প্রজা যে জমি দখলে রেখেছে তার ওই জমিটা উত্তরাধিকার বরাবর সবসময় চলে যাবে। তার মানে অকৃষি জমি উত্তরাধিকার বরাবর চলে যাবে, এটা স্বীকৃত দিল কয় ধারা? 7 ধারা। 7 ধারার মাধ্যমে জানতে পারলাম যে অকৃষি ভূমিগুলো অবশ্যই জমির অকৃষি প্রজা মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকার আছে বর্তাবে। তবে যদি তিনি উইল করে দিয়ে যান অন্য কারো নামে, তাহলে কিন্তু আবার উত্তরাধিকারীরা পাবে না, তার মারা যাওয়ার পর যাকে উইল করে দেওয়া হয়েছে তিনি পাবেন। ওকে, এখন 8 ধারার মধ্যে বললো, দেখেন 8 ধারা আমরা অলরেডি আলোচনা করেছি যে 12 বছরের অধিক সময় ধরে কি করবে? 12 বছরের অধিক সময় ধরে দখলে রাখবে, তাহলে তাকে আমরা স্থায়ী প্রজা বলবো। তারপর হচ্ছে তিনি কি স্থায়ী প্রজা হলে স্থায়ী লিজ নবায়নের ফলে তিনি কি করতে পারবেন? স্থায়ী লিজ নবায়নের ফলে, স্থায়ী লিজ নবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় অধিগ্রহণের 14 অধ্যায় অনুযায়ী খাজনা নির্ধারণ করবেন। তার মানে তিনি যদি স্থায়ী প্রজা হলেন, তাহলে স্থায়ী প্রজা যেহেতু তিনি, তাহলে তো তাকে অবশ্যই সরকারকে খাজনা প্রদান করতে হবে, তাহলে তাকে খাজনা হার নির্ধারণ করে দেবে যে আপনি এই জমির এখন থেকে মালিক। স্থায়ী লিজ মানে কি? কোনো জমির স্থায়ী, যতদিন তিনি বেঁচে থাকবেন তার উত্তরাধিকারী আছে, ততদিন পর্যন্ত তিনি ভোগ দখল করবেন। এরূপ প্রজাকে উচ্ছেদ করা যাবে না। ওকে, এই ক্ষেত্রে কোনো প্রজা যদি উইল করা ছাড়া মৃত্যুবরণ করে, তাহলে তার উত্তরাধিকার বরাবর স্বার্থ হস্তান্তর হবে, আগেই বলে দেওয়া আছে। যদি কোনো প্রজা তার প্রজাসত্বের জমি এমনভাবে ব্যবহার করে, এখন বোঝা হলো যে তবে উচ্ছেদ করা যাবে কখন? যদি ওই যে 4 ধারার বিধান বলছি, 7 ধারার বিধান যদি কোনো প্রকার লঙ্ঘন করে, তাহলে তাকে কি করা যাবে? উচ্ছেদ করা যাবে। এখন যদি এরূপ উত্তরাধিকারী সম্পত্তি উত্তরাধিকার আইন অনুসারে রাষ্ট্রের নিকট অর্পিত হয়, তাহলে উপরোক্ত ক্ষেত্রে তার স্বার্থ লোপ পাবে। দেখা গেল যে অকৃষি প্রজা মৃত্যুবরণ করলো, তার উত্তরাধিকারী জমি পাবে, কিন্তু উত্তরাধিকারীর যত জমি আছে সবগুলো জমি কি উত্তরাধিকার আইন অনুযায়ী সরকারের নিকট অর্পণ করা হয়েছে। অর্থাৎ ওই উত্তরাধিকারীর যে ব্যক্তিগত আইনগুলো আছে, ব্যক্তিগত সম্পত্তিগুলো আছে, ধরেন একটা এ ব্যক্তি, তার একটা জমি, ধরেন এটা একটা জমি, অকৃষি জমি। এখন এ মৃত্যুবরণ করলে তার ওয়ারেই ধরেন বি থাকলো, তাহলে বি তো এই জমিটা পাবে। কিন্তু ধরেন বি এর এখানে কিছু ব্যক্তিগত সম্পত্তি ছিল, এই যে বি এর ব্যক্তিগত সম্পত্তিগুলো এটা উত্তরাধিকার আইনের মাধ্যমে যে কোনোভাবে সরকারের নিকট অর্পণ করা হয়েছে, তার মানে তারা নিজের কোনো জমি থাকতেছে না, তার মানে বি এই জমিটাও আর পাবে না। যেহেতু তার নিজের জমি উত্তরাধিকার আইন অনুযায়ী সরকারের নিকট অর্পিত হয়েছে, তার মানে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিটা সরকারের নিকট অর্পণ করা হবে। এটাই ছিল মেন কথা। ওকে, এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর 9 ধারার বিষয়টি আগে বলা হয়েছে যে 9 ধারা বলা হয়েছে কি 1 বছরের বেশি সময় এবং 12 বছরের কম সময় ধরে কোনো প্রজার যদি দখলে থাকে, তাহলে তাকে উচ্ছেদ করা যাবে। কীভাবে উচ্ছেদ করা যাবে? যদি 1 বছরের অধিক সময় 12 বছরের কম সময় দখলে রাখে, তাকে উচ্ছেদ করা যাবে 6 মাসের নোটিশ দিয়ে, যে তাকে 6 মাসের নোটিশ প্রদান করতে হবে যে আপনি জমি ছেড়ে দেন, আপনাকে জমি থেকে উচ্ছেদ করা হলো, এটা ক্ষেত্রে। আর যদি 4 ধারার বিধান তিনি লঙ্ঘন করেন, তাহলে তাকে উচ্ছেদ করা যাবে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে বারবার বলা হয়েছে যে 3টি যে উদ্দেশ্যে অকৃষি জমি দখলে রাখা হচ্ছে 4 ধারা অনুযায়ী, সেই 3টি উদ্দেশ্য কোনো একটি লঙ্ঘন করলে, সেটা স্থায়ী প্রজা লঙ্ঘন করুক বা অস্থায়ী প্রজা লঙ্ঘন করুক, এই 3টি উদ্দেশ্যে যেই লঙ্ঘন করবে তাকেই উচ্ছেদ করতে পারবে। ওকে, এখন এরূপ উচ্ছেদের ক্ষেত্রে অবশ্যই উক্ত জমিতে কোনো কাঠামো নির্মাণের ব্যয় বা কোনো উন্নয়নমূলক কাজ করা হলে ক্ষতিপূরণ দিতে প্রদান করবে। ওকে, অর্থাৎ উচ্ছেদ করার ক্ষেত্রে যদি উচ্চ জমিতে কোনো প্রকারের তিনি কি করে থাকেন, কাঠামো নির্মাণ করে থাকেন, তাহলে অবশ্যই সেটা কি করা হবে? ব্যয় অন্তর্ভুক্ত করা হবে বা তাকে পরিশোধ করা হবে। ওকে, 9 ক ধারা অনুযায়ী বলছে দখলের সময়কাল হিসাব করার ক্ষেত্রে উক্ত প্রজার পূর্বসূরির সময়কালও কি করা হবে? অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কবে দখল করা হলো, দখলের সময়টা তার উত্তরাধিকারের ব্যবহার করার সময় পর্যন্ত হবে। অর্থাৎ এইটা 12 বছর কত আমরা হিসাব করতেছি, তো 12 বছর সময়কালটা হিসাব করা হবে, যে তার পূর্বসূরিরা যেভাবে ব্যবহার করছে সে সময়টাও কাউন্ট করা হবে। ওকে, সেটাই বলছে যে পূর্বসূরিদের সময় এবং বর্তমান সময় দুটা কাউন্ট করেই এই 12 বছর সময়টা নির্ধারণ করা হবে, যে 12 বছর হলো কি না 12 বছর কম হলো কি না, 1 বছরের বেশি সময়, 12 বছরের কম সময়, আর 12 বছরের বেশি সময়, দুটোই তো প্রেক্ষাপট। ওকে, তারপর বলছে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে যদি
সম্পত্তিটি ব্যবহার করে থাকে। তো এটা দিয়ে আমরা আজকে পর্বের বিষয়টি শেষ করব। গুরুত্বপূর্ণ কথা যে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত অকৃষি জমি উচ্ছেদের বিধান বলি। কেউ যদি ধর্মীয় উদ্দেশ্যে কোনো অকৃষি জমি রাখে তাহলে তাকে কিন্তু উচ্ছেদ করা যাবে নাকি করা যাবে না? ধর্মীয় উদ্দেশ্যে জমি ব্যবহার করলে তাকে উচ্ছেদ করা যাবে না, তবে উচ্ছেদ করা যাবে যদি ধর্মীয় কাজে ব্যবহার না করেন। কি করেন? যদি ধর্মীয় কাজে ব্যবহার না করেন তাহলে উচ্ছেদ করা যাবে, ধর্মীয় কাজে ব্যবহার না করেন। এবং দেখা গেল যে 3 বছর যাবত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। যদি ধর্মীয় কাজে ব্যবহার না করা হয় এবং এটা সময়কাল কত? 3 বছর যাবত, তাহলে 3 বছরের পরে একদিন বেশি হলেও সেই জমি থেকে উক্ত প্রজাকে উচ্ছেদ করা যাবে। যে মিয়া, আপনি ধর্মীয় কাজ, মসজিদ, মন্দির, গির্জা তৈরি করার জন্য ভূমি নিয়েছেন, কিন্তু সেখানে আপনি কৃষি কাজ করতেছেন, ধর্মীয় উদ্দেশ্যের কোনো নাম সেখানে নাই, তাহলে কিন্তু তাকে উচ্ছেদ করতে পারবে। তাহলে আমরা আজকের পর্বে যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে অকৃষি জমিগুলো ব্যবহার করার পদ্ধতি। 2 প্রকার প্রজা ব্যবহার করতেছে। একটা 12 বছরকে বেশি সময় ধরে যে জমি দখলে রেখেছে, একটা 1 বছরের বেশি, 12 বছরের কম, এবং কে কীভাবে ব্যবহার করতে পারবে সেটা। আর একটা হচ্ছে 7 নম্বর ধারে প্রজা শব্দগুলো কীভাবে তৈরি করা হলো, আপনারা একটু পড়ে নেবেন দেখে আরও ভালোভাবে বোঝার জন্য। আর অকৃষি জমির স্বার্থ অবশ্যই উত্তরাধিকার বরাবর হস্তান্তর হবে। আর তারপর 8 ধারা 9 ধারা তো আমরা দেখলাম, এবং 10 ধারায় এসে বললো কি যে ধর্মীয় উদ্দেশ্যে জমি ব্যবহার যদি করতে চায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে, তাকে উচ্ছেদ করা যাবে না। তবে 3 বছর কার কম, 3 বছর সময় ধরে যদি তিনি ব্যবহার না করেন তাহলে তাকে অবশ্যই উচ্ছেদ করা যাবে। আগামী পর্বে আবার পরের কোনো অধ্যায় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।